আসসালামু আলাইকুম। গত ক্লাসে রায়গড় মোটিস আমি শুরু করছিলাম। রায়গড় মোটিসের কিছু অংশ তোমাদের সঙ্গে আমি আলোচনা করছি, কিছু অংশ বাকি ছিল। আমি বলেছিলাম পরবর্তী ক্লাসে সেটুকু আমি আলোচনা করব। সেই বাকি অংশটা আজকে তোমাদের সঙ্গে ডিসকাস করবো ইনশাল্লাহ। তাহলে আমাদের রায়গড় মোটিসের আমরা কাকে বলে জানছি, মেকানিজম অফ অ্যাকশান সেটাও জানছি, মুড অফ অ্যাপিয়ারেন্স, মুড অফ ডিসঅ্যাপিয়ারেন্স সেটাও জানছি, মেডিকেল লিগাল ইম্পর্টেন্স এ সবগুলোই আমরা গত ক্লাসে আমরা জানতে পেরেছি। এখন তাহলে আমাদের বাকি যে বিষয়গুলো, সে বাকি বিষয়ের প্রথম যে জিনিসটা আসতেছে সেটা হচ্ছে যে একটা মানুষ মরে যাওয়ার পরে রায়গড় মোটিস শুরু হয়ে গেছে, ডেড বডির শরীরে রায়গড় মোটিস আছে। তাহলে এটা আমরা পরীক্ষা কিভাবে করব, কি কি জিনিস দেখব, দেখে বুঝবো যে এই ডেড বডিতে রায়গড় মোটিস আছে কি নাই। কারণ তোমরা যখন পোস্টমর্টম করতে যাবা তখন এই রায়গড় মোটিস প্রথমেই জেনারেল এক্সামিনেশন করার সময় প্রথমেই তোমাদের যে জিনিসটা দেখতে হবে, এই রায়গড় মোটিস ডেড বডির শরীরে আছে কি নাই। তাহলে তুমি কনফার্ম কি করে হবা যে রায়গড় মোটিস আছে কি নাই, তাহলে সেই বিষয়ে আমি একটু আলাপ করতেছি। ট্রাইং টু মুভ দ্য আইলিড, এই আইলিড নাড়াইয়া আমরা বুঝতে পারবো যে রায়গড় মোটিস আছে কি নাই। তা আমরা এর আগে জানছি রায়গড় মোটিস হলে কি হবে, এই মাসেল সিস্টেম অর্থাৎ আইলিডে যে সমস্ত মাসেলস আছে এগুলো স্টিফ হয়ে যাবে, শর্টেনিং হয়ে যাবে, যার ফলে সহজে আর রায়গড় মোটিস যদি থাকে তাহলে চোখটা সহজে খোলা যাবে না। এরপরে লোয়ার জা, আমরা লোয়ার জা চেপে যদি খোলার চেষ্টা করি, রায়গড় মোটিস যদি থাকে তাহলে এটা খোলা যাবে না। আমরা যে কোনো জয়েন্টগুলো স্টিফের জয়েন্টগুলো আঁকাটা হয়ে যাবে যদি আমরা এটা ভাঁজ করার চেষ্টা করি, তো সহজে ভাঁজ করা যাবে না, করতে হলে অনেক ফোর্স লাগবে। এরপরে আমরা যদি নেক পরীক্ষা করি, মুভমেন্ট অফ দ্য নেক, ঘাড় নাড়ানোর চেষ্টা করি, সেখানেও ঘাড়ের নেক মাসেলসগুলো স্টিফ হয়ে ঘাড়টা শক্ত হয়ে গেছে, এটাকেও নাড়ানো যাবে না। তাহলে এই চারটা জিনিস দেখে আমরা বুঝতে পারবো রায়গড় মোটিস আছে কি নাই। এরপরে আরও কতগুলি কন্ডিশন আমাদের জানতে হবে, যে সমস্ত কন্ডিশনে রায়গড় মোটিস খুব আর্লি অ্যাপিয়ার করে, আর্লি ডিসঅ্যাপিয়ার করবে, খুব তাড়াতাড়ি রায়গড় মোটিস অ্যাপিয়ার করবে এবং ডিসঅ্যাপিয়ারও খুব তাড়াতাড়ি করবে, সেই কন্ডিশনগুলো আমাদের জানতে হবে। সেই কন্ডিশনগুলো কি, যে একটা হচ্ছে কলেরা, 2 নম্বর টাইফয়েড ফিভার, 3 নম্বর টিটানাস, 4 নম্বর ইপিলেপসি। তাহলে এই সমস্ত রোগের কারণে যদি কোনো একটা লোক মারা যায়, তার শরীরে রায়গড় মোটিস দ্রুত অ্যাপিয়ার যেরকম করবে এবং দ্রুত ডিসঅ্যাপিয়ারও করবে। এখন আমরা জানব কতগুলো কন্ডিশন, যে কন্ডিশনে রায়গড় মোটিস অ্যাপিয়ার করবে দ্রুত কিন্তু ডিসঅ্যাপিয়ার করবে দেরিতে, অর্থাৎ অ্যাপিয়ার্স আর্লি অ্যান্ড ডিসঅ্যাপিয়ার লেটার।
এই কন্ডিশনগুলো কি বা কি কারণ? সেটা হচ্ছে নাম্বার 1 স্ট্রেকনিন পয়জনিং, 2 নম্বর স্পাইনাল পয়জনিং। তাহলে এই দুটা কন্ডিশনে রাইগার মর্টিস দ্রুত অ্যাপিয়ার করবে, কিন্তু ডিজি অ্যাপিয়ার করতে সময় লাগবে, দ্রুত ডিজি অ্যাপিয়ার করবে না। তাহলে আমরা দুটা কন্ডিশন জানলাম, যেখানে আর্লি অ্যাপিয়ার, আর্লি ডিজি অ্যাপিয়ার, এবং আরটা আর্লি অ্যাপিয়ার এবং লেট ডিজি অ্যাপিয়ার। এবং সর্বশেষে আর একটা কন্ডিশন আমরা জানব, যেখানে কোনো রাইগার মর্টিসই ডেভেলপ করবে না। সেটা কোন কন্ডিশন? সেটা হচ্ছে ডেথ ফ্রম সেপ্টিসেমিয়া। সেপ্টিসেমিয়ার কারণে যদি কোনো লোকের মৃত্যু হয়, তার শরীরে রাইগার মর্টিস অ্যাপিয়ার করবে না। সর্বশেষে তোমাদের সঙ্গে আমি আলাপ করব ক্যাডাভারিক স্পাজম আর রাইগার মর্টিসের ডিফারেন্স কি। এটা একটা ইম্পর্টেন্ট টপিকস ফর ভাইভা অ্যান্ড রিটেন এক্সামিনেশন। তাহলে আমরা এই ডিফারেন্স জানার আগে ক্যাডাভারিক যে স্পাজম বললাম, তাহলে এই ক্যাডাভারিক স্পাজমটা কি জিনিস সেটার সম্বন্ধে তাহলে আমাদের একটু ধারণা নিতে হবে, নতুবা তো আমরা ডিফারেন্স কি করে আলাপ করব। ক্যাডাভারিক স্পাজম is a condition where contraction of the muscles occur during lifetime, become stiff and rigid immediately after death without going into the stage of primary relaxation। অর্থাৎ এখানে কি হয়, শরীরের মাংসপেশিগুলো কন্ট্রাকশন হয় জীবিত অবস্থায়, কিন্তু জাস্ট আফটার ডেথ এটা তখন স্টিফ অ্যান্ড রিজিড হয়ে যায়, এবং এটা প্রাইমারি রিল্যাক্সেশন শেষ হওয়ার পরে না, রিল্যাক্সেশন ভিতরেই এটা শুরু হয়ে যায়। তাহলে এটার সঙ্গে রাইগার মর্টিসের ডিফারেন্স অবশ্যই রয়ে গেছে। আর এই যে ক্যাডাভারিক স্পাজম এর মেডিকেল লিগাল ইম্পর্টেন্স হচ্ছে এই ক্যাডাভারিক স্পাজম ডিটারমিনেশন অফ ম্যানার অফ ডেথ জানতে পারি, কজ অফ ডেথ জানতে পারি, অ্যান্ড নেচার অফ ডেথ আমরা জানতে পারি। ক্যাডাভারিক এই স্পাজম দেখে তিনটা বিষয়ে আমরা জানতে পারি, একটা হচ্ছে ম্যানার অফ ডেথ, কজ অফ ডেথ অ্যান্ড নেচার অফ ডেথ। এই গেল ইন শর্ট ক্যাডাভারিক স্পাজম। তাহলে এখন আমরা মূল টপিকসে ফিরে আসি, যে ডিফারেন্স বিটুইন ক্যাডাভারিক স্পাজম অ্যান্ড রাইগর মর্টিস। তাহলে আমরা যদি অনসেট দিয়ে চিন্তা করি, অনসেট কি হবে? অনসেট হচ্ছে ক্যাডাভারিক স্পাজম, আমি আগে ডেফিনিশনের সময় বলছি, কন্ট্রাকশন স্টার্ট করে মৃত্যুর আগে আর ইমিডিয়েট আফটার ডেথ এটা অনসেট শুরু হয়। তাহলে অনসেট ইমিডিয়েটলি আফটার ডেথ। আর রাইগর মর্টিসটা শুরু হয় কখন? প্রাইমারি রিল্যাক্সেশনের পরে, অর্থাৎ যখন প্রাইমারি রিল্যাক্সেশন শেষ হবে তারপর। তাহলে এই যে সময়টা, এটা ইমিডিয়েট আফটার ডেথ হয় না, এই প্রাইমারি রিল্যাক্সেশন শেষ হতে 1 থেকে 2 ঘন্টা লাগে। তাহলে এটা অনসেটটা হবে 1 থেকে 2 ঘন্টা পরে।
এখন মাসেলস ইনভলভ রাইগার মটিস এবং ক্যাডাভারিক স্পাজমে কোন কোন মাসেলস ইনভলভ হয়? ইন ক্যাডাভারিক স্পাজম সাম স্পেসিফিক ভলেন্টারি মাসেলস আর ইনভলভ। ক্যাডাভারিক স্পাজমে কিছু নির্দিষ্ট ভলেন্টারি মাসেলসগুলো ইনভলভ হয়, আর রাইগার মটিসে শরীরের অল দ্য মাসেলস আর ইনভলভ, শরীরের সমস্ত মাংসপেশি এখানে ইনভলভ হবে। আর ক্যাডাভারিক স্পাজমে খালি স্পেসিফিক ভলেন্টারি মাসেলস। এরপরে হচ্ছে মেকানিজম, কিভাবে এই ক্যাডাভারিক স্পাজম এবং রাইগার মটিস হয়, তার মেকানিজম অফ অ্যাকশান বা মেকানিজম অফ ডেভেলপমেন্ট যেটাই বলো, সেটা হচ্ছে ক্যাডাভারিক স্পাজমে এক্সাক্ট মেকানিজম ইজ নট নোন, প্রকৃত কারণ এখনো জানা যায় নাই। আর রাইগার মটিসে কেন হবে? রাইগার মটিসে কারণ কি? ডিউ টু ফেলিয়ার অফ এটিপি প্রোডাকশন, অর্থাৎ এটিপি যে রিল্যাক্সেশন মাসেল রিল্যাক্সেশনের জন্য দরকার, সেই রিল্যাক্সেশনের জন্য যখন এটিপি মানুষ মরে যায় তখন আর তৈরিও হয় না, যার ফলে এই রাইগার মটিস ডেভেলপ করে। এরপরে হচ্ছে প্রাইমারি ফ্লাসিডিটি অর রিল্যাক্সেশন ইন ক্যাডাভারিক স্পাজম। ক্যাডাভারিক স্পাজমে কি হয়? নট গোয়িং টু দ্য স্টেজ অফ ফ্লাসিডিটি, এখানে ফ্লাসিডিটি এই স্টেজের শেষ হওয়ার জন্য জরুরি না। আর রাইগার মটিসে কি বলছে? ইট ফলোস প্রাইমারি ফ্লাসিডিটি, অর্থাৎ প্রাইমারি ফ্লাসিডিটি বা রিল্যাক্সেশন শেষ হওয়ার পরে এটা শুরু হয়। আর ক্যাডাভারিক স্পাজম ওই ফ্লাসিডিটির ভিতরেই চলতে থাকে। এরপরে হচ্ছে ডিউরেশন অফ স্টেইং, কতক্ষণ ধরে অবস্থান করবে। ক্যাডাভারিক স্পাজম হচ্ছে সিভারাল আওয়ার্স মোর দ্যান রাইগার মটিস। রাইগার মটিস অনেক ঘন্টা ধরে থাকতে পারে, রাইগার মটিস অত ঘন্টা তার থেকেও বেশি। আর রাইগার মটিসটা থাকে 12 থেকে 36 ঘন্টা। মাসকুলার রিয়াকশন, মাসকুলার রিয়াকশন কি হবে? ক্যাডাভারিক স্পাজমে হবে অ্যাসিডিক, আর রাইগার মটিসে হবে অ্যালকালাইন। ডেথ অফ দ্য মাসেল সেল, মাসেল সেলের যে ডেথ সেটা কি পর্যায়ে, কোনটা কি পর্যায়ে থাকবে? ইন ক্যাডাভারিক স্পাজম নো মলিকুলার ডেথ, অর্থাৎ এখানে ওয়ানলি সোমাটিক ডেথ হবে, মলিকুলার ডেথ হবে না। আর রাইগার মটিসের বেলায় মলিকুলার ডেথ হবে। রিয়াকশন টু দ্য ইলেকট্রিক স্টিমুলাই, ইলেকট্রিক স্টিমুলাই যদি দিই তাহলে কি হবে? রিয়াকশন অকার ইন কার্ডিওভারিক স্পাজম। আমরা জানি, আগেও বলছি যে কার্ডিওভারিক স্পাজমে সোম্যাটিক ডেথ, অর্থাৎ শরীরের মৃত্যু হয় কিন্তু প্রতিটা সেলের মৃত্যু তখনও হয় না, সেল তখনও জীবিত থাকে। এই জন্যে এই ইলেকট্রিক স্টিমুলাই দিলে এটা রেসপন্ড করবে। আর রাইগার মটিস কি? রাইগার মটিসে প্রতিটা অর্গানের প্রতিটা সেলই মরে যায়, এই জন্যে সেখানে ইলেকট্রিক স্টিমুলাই দিলে নো রিয়াকশন। বডি টেম্পারেচার, বডি টেম্পারেচার ইন কার্ডিওভারিক স্পাজমে হবে হাই, আর তোমার রাইগার মটিসে হয়ে যাবে
লো। ইন্টেন্সিটি ক্যাডাভারিক স্পাজমে হবে মোর, আর রাইগার মর্টিজে হবে লেস। সর্বশেষ হচ্ছে মেডিকো লিগাল ইম্পর্টেন্স। মেডিকো লিগাল ইম্পর্টেন্স কার্ডিওভারিক স্পাজমের বেলায় আমরা কার্ডিওভারিক স্পাজম থেকে কি জানতে পারি? ম্যানার অফ ডেথ, কজ অফ ডেথ এবং নেচার অফ ডেথ। আর রাইগার মর্টিস থেকে আমরা জানতে পারি টাইম পাস্ট আফটার ডেথ, অর্থাৎ কত ঘন্টা আগে, অর্থাৎ মরার পরে কত ঘন্টা পার হয়েছে, এটা আমরা রাইগার মর্টিস থেকে জানতে পারি। যেমন ধরো একটা ডেড বডির শরীরে রাইগার মর্টিস পারলে তাহলে এটা কত ঘন্টা আগে মারা গেছে এটা বুঝতে হবে। তাহলে আমরা যদি এটা হিসেব করি যে রাইগার মর্টিস অ্যাপিয়ার করতে লাগে 12 ঘন্টা, থাকে 12 ঘন্টা, ডিসঅ্যাপিয়ার করতে লাগে 12 ঘন্টা, তাহলে এই 3 12 36, তাহলে কমের পক্ষে এই লোকটা 36 ঘন্টা আগে মারা গেছে। আমরা এই রাইগার মর্টিস দেখে এটা নির্ণয় করলাম। তাহলে এইভাবে একটা লোক মরার পরে কত ঘন্টা পার করছে সেটা আমরা রাইগার মর্টিস দেখে জানতে পারি। দিস ইজ অ্যাবাউট দ্য ডিফারেন্স বিটুইন কার্ডিওভারিক স্পাজম অ্যান্ড রাইগার মর্টিস। তাহলে আমরা রাইগার মর্টিস সম্বন্ধে যাবতীয় বিষয় আমরা ডিসকাস করলাম। তোমরা খুব সুন্দরভাবে এটা বুঝে শুনে পড়বা, মুখস্থ রাখবা, কারণ পরীক্ষার সময় রিটেন ভাইবা দুটোই যেহেতু এটা ইম্পর্টেন্ট, সেই জন্য এটা তোমাদের মনে রাখা খুবই জরুরি বলে আমি মনে করি। সবাইকে ধন্যবাদ। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এই দোয়া করে আজকে লেকচার শেষ করছি। আসসালামু আলাইকুম।